আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বেইজিং এ ঐক্য সংলাপে বসছে ফাতাহ হামাস। ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভির গাড়ি দুর্ঘটনায় আহত। বন্দী ইসরায়েলি তরুণীর প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব হামাস যোদ্ধার। কার ভয়ে ফ্রন্ট লাইন থেকে আমেরিকার দেওয়া ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের দুই প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহের প্রতিনিধিরা বেইজিং এ ঐক্য সংলাপে বসতে যাচ্ছেন। শীঘ্রই এই সংলাপ শুরু হবে বলে শুক্রবার নিশ্চিত করেছেন হামাস ও ফাতার নেতৃবৃন্দ এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং। সংলাপে ফাতাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা আজম আল আহমেদ, আর হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ওই গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। উভয় গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং এ প্রসঙ্গে বলেন, আমরা ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষকে শক্তিশালী দেখতে চাই এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী যেসব রাজনৈতিক পক্ষ সংলাপ এবং আলোচনার মাধ্যমে ঐক্য স্থাপন করতে চায় তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম চীন সফরে যাচ্ছে হামাসের কোন প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে কূটনৈতিক কর্মকর্তা ওয়াং কেজিয়ান হামাসের প্রেসিডেন্ট ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় বেইজিং এর পক্ষ থেকে এই শান্তি সংলাপের প্রস্তাব দেন ওয়াং কেজিয়ান এবং হানিয়াও তাতে সম্মতি দেন। শুক্রবারের সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিন জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিপক্ষ দুই গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপনই সংলাপের মূল উদ্দেশ্য। প্রসঙ্গত, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম 3 ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। অন্যদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতায় রয়েছে রাজনৈতিক দল ফাতাহের নেতৃত্বাধীন জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা। একসময় গাজা উপত্যকায়ও ক্ষমতায় ছিল ফাতাহ, কিন্তু 2007 সালে নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা গ্রহণের পাশাপাশি ফাতাহকে উপত্যকা থেকে উচ্ছেদ করে হামাস। দুই গোষ্ঠীর মধ্যে বিরোধিতার প্রধান ইস্যু স্বাধীনতা অর্জনের পন্থা নিয়ে। ফাতাহ সংলাপ এবং রাজনৈতিক তৎপরতার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। অন্যদিকে হামাস বিশ্বাস করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার মাধ্যমেই কেবল ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন সম্ভব। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে ঠিক কিভাবে তার গাড়ি দুর্ঘটনায় পতিত হলো কিংবা কোনো হামলার শিকার হয়েছে কিনা তা স্পষ্ট করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, তেল আবিবের কাছে রামলে শহরে একটি ছুরি হামলার ঘটনাস্থল থেকে ফিরে আসছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। তেল আবিবের জরুরি পরিষেবা দপ্তর জানিয়েছে, রামলে শহরে ছুরি হামলার ঘটনায় 19 বছর বয়সী এক তরুণী গুরুতর আহত হয়েছেন। এই নিয়ে সেখানে আতঙ্ক তৈরি হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান আভি বিটন বলেন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ওই নারীকে হঠাৎ করেই ছুরি নিয়ে আক্রমণ করেন। পরে একজন বেসামরিক লোক হামলাকারীকে গুলি করে, এতে আহত হয়ে মারা যায় ওই ব্যক্তি। ঘটনাস্থল পরিদর্শন করে রাজধানী তেল আবিবে ফিরছিলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী। এই সময় হঠাৎ করে গাড়ি উল্টে আহত হন তিনি। ঘটনাস্থলে আরো 2 জন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে একটি গাড়ি উল্টে রয়েছে। এটি নিছক গাড়ি দুর্ঘটনা নাকি হামলা তা নিশ্চিত করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়ি দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বেন গাভির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জরুরি যুদ্ধ সরকারের একজন বিতর্কিত সদস্য ও কট্টর ফিলিস্তিন বিদ্বেষী। এই সরকার গত 6 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বেন গাভির চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানে পূর্ণ মাত্রার সামরিক হামলার দাবি জানিয়েছিলেন। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে তেহরান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় ইরানের এক সেনা জেনারেল সহ 13 জন নিহত হয়েছিল। বেন গাভির এতটাই ফিলিস্তিনি বিদ্বেষী যে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে স্থানান্তরের পক্ষপাতী নন তিনি। ফিলিস্তিনে ইহুদি বসতি প্রতিষ্ঠার পূর্ণ সমর্থক এই বেন গাভির।
বন্দি এক ইসরায়েলি তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক যোদ্ধা। ওই যোদ্ধা তাকে বিয়ের আংটিও দিয়েছিলেন। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে ওই তরুণী। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন মতে নোগা ওয়াইস নামের ওই তরুণী হামাসের হাতে বন্দী ছিলেন। 50 দিন পর গত বছরের নভেম্বরে বন্দী বিনিময়ের সময় তিনি মুক্তি পান। বৃহস্পতিবার চ্যানেল 12 নামে এক ইসরায়েলি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন তিনি। জানান এক হামাস যোদ্ধা তার প্রেমে পড়েন, এরপর তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। নোগা বলেন, বন্দীদের 14তম দিন তিনি আমাকে একটি বিয়ের আংটি দেন। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথেই থাকতাম। নোগা আরো বলেন, তিনি আমাকে বলতেন সবাইকেই মুক্তি দেওয়া হবে, কিন্তু আপনি এখানে আমার সাথে থাকবেন এবং আমার সন্তানদের লালন করবেন। গত বছরের 7 অক্টোবর নোগার পাশাপাশি তার মা শিরিকেও বন্দী করে নিয়ে যায় হামাস, কিন্তু মা ও মেয়েকে আলাদা জায়গায় রাখা হয়। নোগা জানান, কয়েকদিন পর আমাদের একত্র করা হয়। সাক্ষাৎকারে নোগা বলেন, এক হামাস সদস্য বলেন, তিনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান। আমার মাকে আমার কাছে আনা হবে যাতে তিনি বিয়ের অনুমতি দেন। তিনি আরো বলেন, এরপর আরবদের পোশাকে এক নারীকে আমার কাছে আনা হয়। আমি চিনতে পারি তিনি আমার মা। আমি ভেবেছিলাম তারা তাকে মেরে ফেলেছে, কিন্তু না, তিনি বেঁচে আছেন। নোগা জানান, হামাস যোদ্ধার বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি। তিনি বলেন, তার প্রস্তাবে আমি হাসির ভান করেছিলাম। মেয়ের সাথে হামাস যোদ্ধার বিয়ের প্রস্তাবে রাজি হননি মাও। এরপর 25 নভেম্বর ইসরায়েলের সাথে এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস। তাদের সাথে নোগা ও তার মা শিরিকেও মুক্তি দেওয়া হয়। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছবি খুব একটা বদলায়নি। আক্রমণ পাল্টা আক্রমণে এখনো বজায় রয়েছে যুদ্ধের ঝাঁজ। গত কয়েক মাসে হামলা আরো তীব্র করেছে রুশ ফৌজ। এতদিন ফ্রন্টলাইনে ইউক্রেন ঢাল হিসেবে ব্যবহার করছিল আমেরিকার দেওয়া ট্যাঙ্কগুলো। তবে রণক্ষেত্র থেকে সেই অত্যাধুনিক ট্যাঙ্কই সরিয়ে নিচ্ছে কিয়েভ। কিন্তু কেন? 2022 সালে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। মার্কিন যুদ্ধাস্ত্রে বলিয়ান হয়ে রুশ বাহিনীকে পাল্টা মার দিচ্ছে ইউক্রেনীয় ফৌজ। 2023 সালে কিয়েভকে 31টি অত্যাধুনিক আব্রামস ট্যাঙ্ক দিয়েছিল ওয়াশিংটন। এবার এই ট্যাঙ্কগুলোকেই সরানো হচ্ছে যুদ্ধের ময়দান থেকে, কারণ যতদিন যাচ্ছে রাশিয়ার ড্রোন হামলার পরিমাণ বাড়ছে। এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতার জন্য সেই আক্রমণ ঠেকাতে পারছে না ইউক্রেনীয় ফৌজ। সঠিক সময় শনাক্ত করা যাচ্ছে না রুশ নজরদারি ড্রোনগুলোকে। আর মস্কোর এই হামলার ক্ষতি হচ্ছে মার্কিন ট্যাঙ্কগুলোর। ইতিমধ্যে 31টির মধ্যে 5টি ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন এবং রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার বিষয়টি জানানো হয়েছে। এএফপির প্রতিবেদন মতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার 2টি অঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। একটি ইউক্রেনের দোনবাসের দোনেস্ক অঞ্চলে, অপরটি খার্কিভ অঞ্চলে। এই হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ 792তম দিনে গড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। রাশিয়া অধিকৃত দোনেস্ক অঞ্চলে একটি গ্রামে গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। এতে অন্তত 3 ইউক্রেনীয় নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 4 জন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বেইজিং এ ঐক্য সংলাপে বসছে ফাতাহ হামাস। ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভির গাড়ি দুর্ঘটনায় আহত। বন্দী ইসরায়েলি তরুণীর প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব হামাস যোদ্ধার। কার ভয়ে ফ্রন্ট লাইন থেকে আমেরিকার দেওয়া ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।